ডোনাল্ড ট্রাম্পের 100-এ তোলপাড় আমেরিকা, চাকরি হারানোর ঝুঁকিতে 8,000 কর্মকর্তা। যুদ্ধের কারণে সরবরাহ ঘাটতির শঙ্কা, আগে ভাগেই পণ্যের মজুত বাড়াচ্ছে মার্কিন ব্যবসায়ীরা। আমেরিকায় নতুন ইমিগ্রেশন স্ক্যাম, সরকারি নম্বর থেকে ফোন দিয়ে সর্বস্ব লুটছে প্রতারকরা। এবং বিশ্বকাপ ম্যাচ ঘিরে ম্যানহাটনে ব্যাপক প্রস্তুতি, ম্যাচের দিনগুলোতে জারি গ্রিডলক অ্যালার্ট। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন SNS হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ট্রাম্পের এক আদেশে কাঁপছে পুরো আমেরিকা। প্রশাসনের নীতি বাস্তবায়নে বাধা দেওয়ায় চাকরি হারাচ্ছেন 8,000 উচ্চপদস্থ ও প্রভাবশালী সরকারি কর্মকর্তা। মার্কিন আমলাতন্ত্রের এই নজিরবিহীন ক্ষমতার লড়াই এবং কার কার চাকরি যাচ্ছে তার বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার ফেডারেল কর্মী বাহিনীতে বড় ধরনের রদবদল আনতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের ফলে সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী প্রায় 8,000 উচ্চপদস্থ ও সর্বোচ্চ বেতনধারী সরকারি কর্মকর্তার চাকরিচ্যুতির প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর মাধ্যমে মূলত বার্ষিক প্রায় $2 লাখ আয় করা এই শীর্ষ কর্মকর্তাদের চাকরি রক্ষার আইনি সুরক্ষা কেড়ে নেওয়া হলো। অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার জানান, প্রশাসনের নীতিগত অগ্রাধিকারগুলো বাস্তবায়নে যারা আন্তরিকভাবে কাজ করবেন, সরকার কেবল তাদেরই নিয়োগ দিতে চায়। তিনি স্পষ্ট করেন, কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, তা যদি প্রশাসনের আইনসম্মত আদেশ বা নীতি বাস্তবায়নে বাধ্য হয়ে দাঁড়ায়, তবে এই নতুন ব্যবস্থার মাধ্যমে তাদের যে কোনো সময় চাকরি থেকে বরখাস্ত করা যাবে। ট্রাম্পের ধারণা, তার প্রথম মেয়াদে স্থায়ী সরকারি কর্মচারীদের একাংশ তার নীতিগুলোর বিরোধিতা করে তার রাজনৈতিক লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করেছিল। মূলত সেসব ক্যারিয়ারের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ এবং ছাঁটাই করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে বিলিয়নিয়ার এলন মাস্কও সরকারি খরচ এবং কর্মী সংখ্যা কমানোর একটি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন। প্রাথমিকভাবে প্রায় 50,000 কর্মী এই নিয়মের আওতায় আসার কথা থাকলেও বর্তমানে মাত্র 8,000 কর্মীকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রশাসন চাইলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ফেডারেল কর্মী ইউনিয়নগুলো এই নীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদন প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, গত সপ্তাহে নতুন করে 2,25,000 মানুষ বেকারত্ব সহায়তার আবেদন করেছেন। অর্থনীতিবিদরা যেখানে 2,13,000 আবেদনের পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে প্রকৃত সংখ্যা সেই অনুমানকে ছাড়িয়ে গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, আবেদন কিছুটা বাড়লেও শ্রমবাজার এখন মোটামুটি স্থিতিশীল রয়েছে। চলতি বছর ছাঁটাইয়ের হার তুলনামূলকভাবে কম রয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠান বড় ধরনের কর্মী ছাঁটাই থেকে বিরত রয়েছে। এদিকে একটি পৃথক প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রায় 97,000 চাকরি কাটছাঁটের ঘোষণা দিয়েছে, যার বড় অংশই প্রযুক্তি খাতে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে প্রযুক্তি খাতে কর্মী সংকোচন অব্যাহত রয়েছে। আগামী কর্মসংস্থান প্রতিবেদনের দিকে এখন নজর বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের। শ্রমবাজারের এই পরিস্থিতি ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে। সরবরাহ ঘাটতির আশঙ্কায় জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আমেরিকার এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সরবরাহ ঘাটতি এবং উচ্চমূল্যের আশঙ্কায় মে মাসে যুক্তরাষ্ট্রের সেবা খাতের কার্যক্রম বেশ গতি পেয়েছে। ঘাটতি এড়াতে ব্যবসায়ীরা আগেভাগেই বিভিন্ন পণ্যের অর্ডার দিচ্ছেন এবং মজুদ বাড়াচ্ছেন। তবে এর ফলে দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হয়ে উঠেছে। ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের সাম্প্রতিক জরিপ অনুযায়ী গত মাসে সেবা খাতের ব্যবসায়ীদের পরিশোধিত মূল্যের সূচক গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশেষ করে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম ব্যাপক বেড়েছে। ইরানের সাথে 3 মাস ধরে চলা যুদ্ধের কারণে জ্বালানি, অ্যালুমিনিয়াম এবং সারের মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেইজ বুক রিপোর্টেও বলা হয়েছে মে মাসে সামগ্রিকভাবে পণ্যের দাম মাঝারি থেকে তীব্র গতিতে বেড়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট জ্বালানি খরচই এই মূল্যস্ফীতির প্রধান চালিকা শক্তি, যার প্রভাব পড়েছে শিপিং, প্যাকেজিং, মুদিপণ্য এবং সারের উপরে। তীব্র এই মূল্যস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ 2027 সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করছে আর্থিক বাজারগুলো। অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতির চাপ বাড়লেও মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় এই অংশটি এখনও শক্তিশালী রয়েছে। তবে পাইকারি ব্যবসা ও আবাসন খাতের মতো কিছু ক্ষেত্রে কাঁচামালের ঘাটতি এবং প্রকল্প বিলম্বের মতো নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে চলমান গণ-ডিপোর্টেশন অভিযান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী আদালতের নির্দেশ অমান্য করে অনেক শিশুকে তাদের মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এইসব ঘটনার ফলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকায় গণ-ডিপোর্টেশন বা অভিবাসী বিতাড়ন অভিযান শুরু হতেই এক নতুন মানবিক সংকটের চিত্র সামনে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসন ডজন খানেক শিশুকে তাদের মা বাবার কাছ থেকে আবারও জোরপূর্বক আলাদা করে দিচ্ছে। এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে যে শিশুদের সীমান্ত থেকে মায়ের কোল খালি করে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল, তাদেরই অনেককে এখন দ্বিতীয়বারের মতো একই নরক যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে। 11 বছর বয়সী এডারসন গ্যালিসিয়া আলভার ঘটনাটি পুরো আমেরিকার বিবেককে নাড়িয়ে দিয়েছে। ফ্লোরিডার নিজ স্কুল থেকে তার মাকে আকস্মিকভাবে আটক করে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই গুয়েতামালায় ডিপোর্ট করা হয়। ফলে এডারসন এবং তার বোনকে বাধ্য হয়ে গুয়েতামালার এক জরাজীর্ণ পাহাড়ি গ্রামে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয়। পরবর্তীতে ফেডারেল আদালতের হস্তক্ষেপে তারা সম্প্রতি ফ্লোরিডায় ফেরার অনুমতি পেলেও মাত্র 2 সপ্তাহের মানবিক প্যারোল পাওয়ায় তাদের ভবিষ্যৎ এখনও সম্পূর্ণ অনিশ্চিত। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অভিযোগ করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আদালতের নির্দেশ এবং পূর্বে হওয়া ঐতিহাসিক সমঝোতা চুক্তি লঙ্ঘন করে এই বেআইনি ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে। তবে বাইডেন প্রশাসনের করা সেই সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসন এখন এই ঘটনাকে আইন প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি করছে। এই পুনরুত্থানশীল কট্টর ইমিগ্রেশন নীতি আমেরিকার মানবাধিকারের মুখোশকে বিশ্ব দরবারে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত ডিলানি হল আইসি ডিটেনশন সেন্টারকে ঘিরে চলমান বিক্ষোভ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে এসব বিক্ষোভের পেছনে রয়েছে বিভিন্ন অভিবাসী অধিকার, শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বিত নেটওয়ার্ক। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীদের সংগঠিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের জন্য পরিবহন, চিকিৎসা সহায়তা এবং নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন তাদের মূল লক্ষ্য হল আটক অভিবাসীদের অধিকার ও মানবিক পরিস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরি করা। তারা ডিটেনশন সেন্টারের ভিতরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এদিকে বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকদের মতে ডিলানি হলকে কেন্দ্র করে চলমান এই আন্দোলন এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে জাতীয় পর্যায়ের রাজনৈতিক বিতর্কের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ইউএসসিআইএস সেজে প্রতারকরা ওত পেতে আছে। সরকারি কলার আইডি ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য, ইমিগ্রেশন স্ট্যাটাস বা টাকা হাতে নেওয়াই এদের মূল লক্ষ্য। এই ভয়ঙ্কর ফোন স্ক্যামের হাত থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে ইউএসসিআইএস-এর অফিসিয়াল সতর্কবার্তা ও জরুরি নির্দেশনাগুলো জানুন প্রতিবেদনে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সম্প্রতি সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো একটি টেলিফোন প্রতারণা বা স্ক্যাম সম্পর্কে জরুরি সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানায়, কিছু প্রতারক চক্র নিজেদের ইউএসসিআইএস বা ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য বৈধ সংস্থা যেমন সেইভের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করছে।
এই প্রতারকরা সাধারণ প্রযুক্তির অপব্যবহার করে তাদের কলার আইডি পরিবর্তন করে নেয়, যাতে ফোন স্ক্রিনে কোনো সরকারি অফিসের নম্বর ভেসে ওঠে। ফোনে তারা ভুক্তভোগীদের ইমিগ্রেশন স্ট্যাটাস বা চলমান কেস সম্পর্কে জানতে চায় এবং তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় তারা তাৎক্ষণিক টাকা দাবি করে এবং কথা না শুনলে নেতিবাচক পরিণতি বা আইনি ব্যবস্থার হুমকি দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে USCIS কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এমন কোনো আকস্মিক বা সন্দেহজনক কল আসলে কোনো অবস্থাতেই নিজের ব্যক্তিগত, আর্থিক বা ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য দেওয়া যাবে না। কেউ দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিলে বা ভয় দেখালে বিভ্রান্ত হওয়া যাবে না। সবচেয়ে নিরাপদ উপায় হলো তাৎক্ষণিকভাবে ফোনটি কেটে দেওয়া। এরপর কেসের বিষয়ে কোনো সন্দেহ থাকলে সরাসরি USCIS এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে সত্যতা যাচাই করা। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে USCIS কখনো নিজে থেকে ফোন করে নাগরিকদের কাছে টাকা, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চায় না। এই ধরনের জালিয়াতির শিকার হলে বা সন্দেহজনক কল পেলে দ্রুততা সংশ্লিষ্ট সরকারি ফ্রড রিপোর্টিং চ্যানেলে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। ইবিজার একটি ফ্যাশন ইভেন্টে রেড কার্পেট সাক্ষাৎকার চলাকালে বাবাকে নিয়ে প্রশ্ন শুনে হঠাৎ করে চলে যান ইলন মাস্কের কন্যা ভিভিয়ান উইলসন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক দূরত্ব ও মতবিরোধ এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে। বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা সিইও ইলন মাস্কের সাথে তার 22 বছর বয়সী কন্যা ভিভিয়ান উইলসনের দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক আবারও প্রকাশ্যে এসেছে। স্পেনের ইবিজায় আয়োজিত একটি ফ্যাশন ইভেন্টে রেড কার্পেটে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবা ইলন মাস্ককে নিয়ে প্রশ্ন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মাঝপথেই চলে যান ভিভিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইভেন্টে এক রিপোর্টার ভিভিয়ানকে প্রশ্ন করেন, তোমার বাবা তো সেরা, তাই না? এই প্রশ্ন শুনেই বিরক্ত হন ভিভিয়ান। রিপোর্টার আবারও একই কথা বললে ভিভিয়ান তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারটি শেষ করে সেখান থেকে রাগান্বিত হয়ে হেঁটে চলে যান। 2020 সালে রূপান্তরিত নারী হিসেবে আত্মপ্রকাশ করা ভিভিয়ান 2022 সালে আইনিভাবে নিজের নাম থেকে মাস্ক পদবি বাদ দেন এবং জেন্ডার পরিবর্তন করেন। তিনি আদালতে স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি তার বাবার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চান না। ইলন মাস্ক ও তার কন্যার এই পারিবারিক দ্বন্দ্ব বেশ পুরনো। এর আগে ইলন মাস্ক এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার সন্তানকে ওক মাইন্ড ভাইরাস বা উগ্র আধুনিক মানসিকতা গ্রাস করেছে এবং তিনি তার সন্তানকে হারিয়েছেন। এর জবাবে ভিভিয়ান তার শৈশবে মাস্কের অনুপস্থিতি এবং তার নারী সুলভ আচরণের জন্য মাস্কের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছিলেন। মাস্কের সাথে সম্পর্ক ত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। স্পেনের এই সাম্প্রতিক ঘটনাটি তাদের মধ্যকার সেই গভীর ফাটলকেই আবারও মনে করিয়ে দিল। মায়ামির ডোরালে এক রিয়েল এস্টেট এজেন্ট তার 2 শিশু কন্যা এবং তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে মেডার সুইসাইড হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিবারটির দীর্ঘদিনের পারস্পরিক দ্বন্দ্বের দিকেও তদন্ত গুরুত্ব পাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। আমেরিকার ফ্লোরিডায় একই পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো মায়ামি শহর। নিজের ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 46 বছর বয়সী খ্যাতনামা রিয়েল এস্টেট এজেন্ট মেলানি হায়ার, তার 11 ও 8 বছর বয়সী 2 নিষ্পাপ কন্যা এবং তাদের বাবার রক্তাক্ত মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি চরম মর্মান্তিক মার্ডার সুইসাইড বা হত্যা ও আত্মহত্যার ঘটনা। নিউ ইয়র্ক থেকে মিয়ামিতে আসা মেলানি হায়ার ছিলেন দক্ষিণ ফ্লোরিডার একজন অত্যন্ত সফল ও সুপরিচিত লাক্সারি রিয়েল এস্টেট এজেন্ট। বড় বড় সংবাদ মাধ্যমে রিয়েল এস্টেট বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত দেখা যেত তাকে। ঘাতক স্বামী রায়ান চার্লস হোয়াইটেনের সঙ্গে বছরখানেক আগেই তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা যৌথভাবে সন্তানদের দেখাশোনা করছিলেন। তবে রায়ানের সাবেক স্ত্রীর দাবি, মেলানি ও রায়ানের মধ্যকার সম্পর্কটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিষাক্ত ছিল এবং 2 সন্তানকে নিজের কাছে রাখা নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ চলছিল।
তদন্তকারীরা জানান 4 জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রায়ানের সাবেক স্ত্রী জানান, ঘটনার 3 সপ্তাহ আগে রায়ান তাকে একটি ধন্যবাদ বার্তা পাঠিয়েছিলেন, যা এখন তার কাছে রায়ানের চিরবিদায়ের গোপন বার্তা বলে মনে হচ্ছে। রায়ান তার সন্তানদের গভীরভাবে ভালোবাসলেও সবসময় আতঙ্কে থাকতেন যে মেলানি হয়তো মেয়েদের তার কাছ থেকে চিরতরে কেড়ে নেবেন। এই চরম ট্র্যাজেডিতে ডোরালের মেয়র ক্রিস্টি ফ্র্যাগা গভীর শোক প্রকাশ করে মেলানিকে একজন অত্যন্ত যত্নশীল মা হিসেবে স্মরণ করেছেন। 2 শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের স্কুলেও শোকের ছায়া নেমে এসেছে এবং শিক্ষার্থীদের জন্য মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মায়ামি ডেড শেরিফের হোমিসাইড ব্যুরো এই ঘটনার রহস্য উদ্ঘাটনে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে সফল ক্যারিয়ার আর বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক কলহ যে কতটা ভয়ঙ্কর ও নির্মম রূপ নিতে পারে, মায়ামির এই ট্র্যাজেডি যেন তারই এক জলজ্যান্ত প্রমাণ। যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের নতুন নিয়ম কার্যকর হওয়ায় সুবিধা হারানোর ঝুঁকিতে পড়েছেন হাজারো নিউইয়র্কবাসী। অলাভজনক সংস্থাগুলো বলছে, খাদ্য ব্যাংক ও কমিউনিটি সংগঠনগুলোর উপর চাপ বাড়ছে। নতুন এই পরিবর্তন নিম্ন আয়ের পরিবার, গৃহহীন ব্যক্তি এবং কর্মজীবী দরিদ্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আবাসন সংকটের পর এবার এক চরম খাদ্য বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি। 1 জুন থেকে কার্যকর হওয়া নতুন ফেডারেল নিয়মের কারণে লাখো মানুষের ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধা বন্ধ হওয়া শুরু হয়েছে। খোদ নিউ ইয়র্ক স্টেটেই প্রায় 1,23,000 মানুষ এখন সরকারি রেশন বা খাদ্য সহায়তা হারানোর চরম ঝুঁকিতে রয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী খাদ্য সহায়তা সচল রাখতে এখন থেকে কাজের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অধিকার কর্মীদের প্রশ্ন, যাদের থাকার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই কিংবা ইন্টারনেট সুবিধা নেই, তারা কিভাবে এই প্রমাণ সাবমিট করবে? অনেক ভুক্তভোগী এখনও জানেনই না যে তাদের শেষ লাইফলাইনটুকু বন্ধ হয়ে যাচ্ছে। একাধিক চাকরি করেও যারা তীব্র মুদ্রাস্ফীতির কারণে সংসার চালাতে পারছিলেন না, এই কোপ সরাসরি তাদের ওপর এসে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় 600টি সমাজসেবামূলক সংগঠন। গৃহহীন নারীদের সহায়তাকারী সংস্থা উইন্ড এর সিইও ক্রিস্টিন কুইন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যখন রাজনৈতিক উদ্দেশ্যে $1 বিলিয়ন অপচয় করতে পারে, তখন ক্ষুধার্ত মানুষের খাদ্য বাজেট কেটে নেওয়ার চরম নিষ্ঠুরতা। এনজিওগুলো নিজস্ব তহবিল বা অনুদান দিয়ে সাময়িকভাবে খাবার জোগালেও সিটির সাহায্য ছাড়া এই বিপুল চাহিদা চিরকাল মেটানো অসম্ভব। আকাশছোঁয়া নিত্যপণ্যের দামের বাজারে এমনিতেই অসহায় মানুষগুলো যখন নিজেদের জীবন ট্র্যাকে ফেরানোর চেষ্টা করছে, ঠিক তখনই কেড়ে নেওয়া হলো তাদের মুখের গ্রাস। এই চরম মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে প্রশাসন কি সাধারণ মানুষকে জেনে শুনে অন্ধকারের দিকে ঠেল দিচ্ছে না? নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবল ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ম্যাচের দিন থাকবে গ্রিড লক অ্যালার্ট। সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে পেন স্টেশনে প্রবেশের বিশেষ নিয়ম ও বিকল্প রুট ঘোষণা করেছেন মেয়র মামদানি ও গভর্নর ক্যাথি হুকল। এই ট্রাফিক আপডেট ও যাতায়াত নির্দেশিকার বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আসন্ন বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটির মিড টাউন ম্যানহাটনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের দিনগুলোতে এলাকাটি কার্যত গ্রিডলক অ্যালার্ট জোনে পরিণত হবে, যাতে দর্শকদের চলাচল সহজ করা যায় এবং একই সঙ্গে স্থানীয় যাত্রীদের দৈনন্দিন যাতায়াত সচল রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী 42তম স্ট্রিটে অস্থায়ী বাস ও শাটল হাব তৈরি করা হবে। পাশাপাশি 5ম ও 6ষ্ঠ অ্যাভিনিউয়ের নির্দিষ্ট লেনগুলো ম্যাচের দিনগুলোতে শুধুমাত্র ফ্যান ও সার্ভিস পরিবহনের জন্য ব্যবহৃত হবে। শহর কর্তৃপক্ষ বলছে, প্রতিটি ম্যাচ ডেতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা থাকবে। রেল ও সাবওয়ে ব্যবস্থাতেও আসছে পরিবর্তন। পেন স্টেশন থেকে নির্ধারিত ট্রেনগুলো কেবল টিকিটধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, যেখানে কঠোর নিরাপত্তা যাচাই করা হবে। অন্য যাত্রীদের 33তম স্ট্রিট স্টেশন ও নিউ জার্সি ট্রানজিট বাস সার্ভিস ব্যবহার করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শুরুর অন্তত 4 ঘন্টা আগে থেকেই সেবা পরিবর্তন কার্যকর হবে। ফলে সাধারণ যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করে যাতায়াত করতে হবে।
শহর প্রশাসন বলছে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট সফলভাবে পরিচালনা করতে এই ধরনের সমন্বিত ব্যবস্থা জরুরি। তবে একই সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনায় বড় ধরনের ট্রাফিক জ্যাম ও দেরির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।